তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9 ভূগোলের চ্যাপ্টার 4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ অ্যান্ড সোমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 চ্যাপ্টার 4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। তো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়েক রকমের ভূমিরূপ আছে। তো ভূমিরূপ কি? ভূমিরূপ দেখো, আমরা যে পৃথিবীর ওপরে আছি, সেই যে পৃথিবীর ওপরের অংশ, তার বিভিন্ন রকমের রূপ আছে। কোথাও দেখো উঁচু পর্বত আছে, এরকম প্রচুর উঁচু পর্বত। আবার কোথাও আছে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি। আবার কোথাও আছে একদম সমান সমতল। তো এই যে পৃথিবীর বিভিন্ন রকমের ভূমিরূপ, এই চ্যাপ্টারে আমরা এই সমস্ত ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়, কত রকমের ভূমিরূপ আছে, এই সব কিছু নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়। এই পর্বত, মালভূমি, সমভূমি, এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়। তো চলো আমরা সেটা দেখি। তো ভূমিরূপ গঠন প্রক্রিয়া, তো ভূমিরূপ অর্থাৎ ভূমির রূপ, মানে ভূমিরূপ। আমাদের পৃথিবীর যে উপরের অংশ, সেটা কোথাও অনেক উঁচু, আবার কোথাও উঁচু নিচু ঢেউ খেলানো আছে, আবার কোথাও সমতল সমান। তো এই যে ভূমির বিভিন্ন রকমের রূপ, এইগুলি হচ্ছে পৃথিবীর ভূমিরূপ। তো এই যে ভূমিরূপ গুলো আমরা দেখি, সেইগুলো কিভাবে সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াগুলো আমরা দেখব প্রথমে। তো এই ভূমিরূপ গঠন প্রক্রিয়াকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো এই অন্তর্জাত আর বহির্জাত প্রক্রিয়া কি? অন্তর্জাত অর্থাৎ পৃথিবীর ভিতরে এই কাজগুলো হয়, আর বহির্জাত অর্থাৎ পৃথিবীর বাইরে হয়। অন্তর্জাত পৃথিবীর ভিতরে কিছু বল বা শক্তি কাজ করে, সেগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। আর পৃথিবীর বাইরে যে সমস্ত শক্তিগুলো কাজ করে, সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো অন্তর্জাত প্রক্রিয়াকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ধীর প্রক্রিয়া আর একটা হচ্ছে আকস্মিক বা হঠাৎ হয়। ধীর প্রক্রিয়া এই বল বা শক্তিগুলো, এই ভিতরের শক্তিগুলো খুব ধীরে ধীরে কাজ করে, আর আকস্মিক ক্ষেত্রে এখানে খুব দ্রুত বা হঠাৎ কাজ করে। তো এইভাবে আমরা দুটো ভাগে ভাগ করি, অন্তর্জাত অর্থাৎ ভিতরের যে সমস্ত শক্তি, সেটাকে ধীর এবং আকস্মিক দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ধীর এই শক্তিটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, যেগুলো যে সমস্ত অন্তর্জাত শক্তি অর্থাৎ পৃথিবীর ভিতরের কিছু শক্তি যেগুলো খুব ধীরে ধীরে কাজ করে, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, একটা হচ্ছে গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন কি? মহী অর্থাৎ মহাদেশ, আর ভাবক অর্থাৎ উদ্ভব হয়। যে আলোড়নের মাধ্যমে মহাদেশের উদ্ভব হয় তাকে বলা হয় মহীভাবক আলোড়ন। যে আলোড়নের মাধ্যমে মহাদেশের উদ্ভব হয় তাকে বলা হয় মহীভাবক আলোড়ন। তো কিভাবে হয় দেখো, কাজটা কিভাবে করে দেখো। এই বলটা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর উলম্বভাবে অর্থাৎ লম্বালম্বি ভাবে কাজ করে, লম্বালম্বি ভাবে ওঠানামা করে, লম্বালম্বি ভাবে ওঠানামা করে। এই শক্তিটা পৃথিবীর কেন্দ্র থেকে, মানে একদম ভিতরের অংশ থেকে উপর পর্যন্ত, মানে ভূপৃষ্ঠ পর্যন্ত উলম্বভাবে অর্থাৎ লম্বালম্বি ভাবে কাজ করে। এর ফলে কি হয়? এর ফলে সমুদ্র থেকে কোনো অংশ উপরের দিকে উঠে যেতে পারে, আবার কোনো অংশ বসে গিয়ে অনেক উঁচু অংশ বসে গিয়ে সমুদ্রের সৃষ্টি হতে পারে। তো এইভাবে উপর নিচে এই শক্তিটা কাজ করে, এবং এর ফলে কি সৃষ্টি হয়? এর ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত, গ্রহস্থ উপত্যকা ইত্যাদি সৃষ্টি হয়। এরপর আসি গিরিজনী আলোড়ন। গিরি অর্থাৎ পর্বত, আর জনি অর্থাৎ উৎপত্তি। তো যে আলোড়নের মাধ্যমে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় গিরিজনী আলোড়ন। এই আলোড়নটা কিভাবে হয়? এই আলোড়নটা হয় ভূপৃষ্ঠে অনুভূমিক ভাবে হয়। এই আলোড়নটা অনুভূমিক ভাবে কাজ করে, ভূপৃষ্ঠে অনুভূমিক ভাবে কাজ করে। অনুভূমিক ভাবে অর্থাৎ আড়াআড়ি ভাবে কাজ করে, ভূপৃষ্ঠ বরাবর আড়াআড়ি ভাবে কাজ করে, আড়াআড়ি ভাবে কাজ করে। এর ফলে কি হয়? এর ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। এই
গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এটা আড়াআড়ি ভাবে কাজ করে এবং এর ফলে শিলা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে মহীভবক আলোড়ন যেটা লম্বালম্বি বা উলম্বভাবে কাজ করে, আর গিরিজনী আলোড়ন যেটা আড়াআড়ি ভাবে কাজ করে এবং এর ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ওকে, তাহলে এই গেল ধীর প্রক্রিয়া। এবার আসি আকস্মিক, মানে হঠাৎ কিছু কিছু ঘটে, যেমন ধরো ভূমিকম্প, অগ্নুৎপাত। ভূমিকম্প, অগ্নুৎপাত এগুলো হঠাৎ হয় এবং এর ফলেও বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হতে পারে। তো এই গেল অন্তর্জাত প্রক্রিয়া, এগুলো পৃথিবীর সব ভিতরে কাজ করে। ঠিক আছে, এইবার আসি বহির্জাত প্রক্রিয়া। পৃথিবীর বাইরেও কিছু শক্তি কাজ করে যার ফলেও ভূমিরূপ সৃষ্টি হয় বা ভূমিরূপের পরিবর্তন হয়, যেমন অবরোহণ প্রক্রিয়া। তো অবরোহণ প্রক্রিয়া কি? পৃথিবীর বিভিন্ন শক্তি দ্বারা বিভিন্ন ভূমিরূপ যদি ক্ষয় পায় বা উচ্চতা হ্রাস পায়, বিভিন্ন ভূমিরূপ ক্ষয় পায় বা উচ্চতা হ্রাস পায়, যেমন পর্বত, মালভূমি এগুলোর উচ্চতা হ্রাস পায়, নদী, তারপরে সমুদ্রের স্রোত, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, এইসবের দ্বারা বিভিন্ন ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়। সেই বিভিন্ন ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় বা ক্ষয় পাওয়াকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। এগুলো আবার কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে হয় অবরোহণ, যেমন আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, এই সমস্ত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই অবরোহণ প্রক্রিয়াটা হয়। অবরোহণ অর্থাৎ ক্ষয় পায়, ভূপৃষ্ঠের যে উচ্চতা সেটা কমে যায়, ভূপৃষ্ঠের উচ্চতা কমে যায়, সেইটা হচ্ছে অবরোহণ। এটা আবার কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। তোমাদের একটা চ্যাপ্টার আছে আবহবিকার বলে, সেখানে তোমরা এগুলো ডিটেলসে পড়তে পারবে। তো তখন আমরা যখন এটা নিয়ে আলোচনা করব তখন আমরা সেগুলো জানবো। আর আরোহণ অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরের এমন কিছু কাজ যার ফলে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, সঞ্চয় হয়, নদী, সমুদ্র স্রোত, এইসবের দ্বারা বিভিন্ন ভূমির উচ্চতা বাড়ে, পলি, বালি ইত্যাদি সঞ্চয় হয়ে উচ্চতা বাড়ে, পাথর এসব সঞ্চয় হয়ে ভূমির উচ্চতা বাড়ে, সেইটাকে বলা হয় আরোহণ। তাহলে ভূমির উচ্চতা হ্রাস পেলে বা ক্ষয় হলে সেটাকে বলা হয় অবরোহণ, আর ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে অর্থাৎ সঞ্চয় হলে, নুড়ি, পলি, বালি, কাদা এইসব সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পেলে সেটাকে বলা হয় আরোহণ। এটা হয় নদী, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ এইসবের দ্বারা সঞ্চয় হয়। ঠিক আছে, তাহলে অবরোহণ আর আরোহণ এই দুটো হচ্ছে পৃথিবীর বাইরের শক্তি। তাহলে এই সমস্ত প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়। ঠিক আছে, এবার চলো বিভিন্ন ভূমিরূপ নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, পৃথিবীতে মূলত 3 রকমের ভূমিরূপ আছে। কি কি? পর্বত, মালভূমি এবং সমভূমি, এই 3 রকম ভূমিরূপ রয়েছে। পর্বত, মালভূমি এবং সমভূমি। ওকে, তো আমরা এই চ্যাপ্টারে জানবো যে কিভাবে পর্বত সৃষ্টি হয় এবং পর্বত কত রকমের হয়, মালভূমি কিভাবে সৃষ্টি হয়, মালভূমি কত রকমের হয়, সমভূমি কিভাবে সৃষ্টি হয়, সমভূমি কত রকমের হয়, এই সব কিছুই জানবো। তবে এই ভিডিওতে আমরা শুধুমাত্র পর্বত কিভাবে সৃষ্টি হয় এবং পর্বতের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ, কত রকমের পর্বত হয়, সেগুলো আবার কিভাবে সৃষ্টি হয় সেই নিয়ে আলোচনা করব। পরের পাঠে আমরা মালভূমি এবং সমভূমি নিয়ে আলোচনা করব। ওকে, তো চলে আসি পর্বত নিয়ে। পর্বত, ছবিতে দেখতেই পাচ্ছ পর্বত। তো পর্বত কি? সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে পর্বত বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে মিনিমাম 1000 মিটারের উচ্চতা হতে হবে, মিনিমাম 1000 মিটার। 1000 মিটার সব থেকে কম, 1000 মিটার থেকে 8000 মিটার পর্যন্ত হতে পারে পর্বত, 8000, 8500 মিটার হতে পারে। যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার। তো মিনিমাম 1000 মিটার হতে হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট হতে হবে। এবার পর্বতের কিছু বৈশিষ্ট্য আছে। তো দেখো, পর্বত বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করে। পর্বত একটা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করে। পর্বতটা এমন নয় যে এইটুকু জায়গা নিয়ে অবস্থান করবে, পর্বত একটা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পর্বত বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে ভূমির ঢাল খুব খাড়া হয়। ভূমির ঢাল খুব খাড়া হয়, উঁচু হয়, একদম দেখতেই পাচ্ছ একদম খাড়া ঢাল, উঁচু থেকে একদম নিচের দিকে নামে। তো ভূমির ঢাল কি হয়? খাড়া হয়, ভূমির ঢাল খাড়া একদম হয়। সুউচ্চ শৃঙ্গ বিশিষ্ট, পর্বতগুলো উচ্চ শৃঙ্গ থাকে, উঁচু পর্বত শৃঙ্গ থাকে, মানে উপরের শৃঙ্গ, এই যে এগুলো হচ্ছে পর্বত শৃঙ্গ। তাহলে দেখো পর্বতগুলো উচ্চ শৃঙ্গ বিশিষ্ট, সব শৃঙ্গ আছে। আর অনেক উঁচু পর্বতের চূড়ায় বরফ জমে থাকে। আমরা জানি যত উপরের দিকে ওঠা যায় তাপমাত্রা কমে,
তাই উঁচু পর্বতের মাথায় বরফ জমে থাকে, চূড়ায় বরফ জমে থাকে। সেই জন্য দেখবে পৃথিবীর যত উঁচু পর্বত, মাউন্ট এভারেস্ট হোক বা আন্দিজ পর্বত হোক বা যে কোনো পর্বত, সবকিছু এমনকি তোমার নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকাতে আছে, সেই নিরক্ষরেখার অবস্থিত হওয়া সত্ত্বেও সেই পর্বত উঁচু হওয়ার জন্য সেখানে বরফ জমে থাকে। তো বলার উদ্দেশ্য এটাই যে পর্বতের চূড়ায় বরফ জমে থাকে উচ্চতার জন্য, ঠিক আছে। তো এই গেল পর্বতের বৈশিষ্ট্য। এবার আসি পর্বতের শ্রেণী বিভাগ। পর্বত কত রকমের হয়? পর্বত মূলত 4 রকমের হয়। কি কি? ভঙ্গিল পর্বত 1 নম্বর, 2 নম্বর হচ্ছে স্তূপ পর্বত, 3 নম্বর হচ্ছে আগ্নেয় পর্বত, 4 নম্বর ক্ষয়জাত পর্বত। তো 4 রকমের পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। ওকে, তো এই পর্বতগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব যে এই সমস্ত পর্বত কিভাবে সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়, আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় এবং ক্ষয়জাত পর্বত কিভাবে সৃষ্টি হয়। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। বেশ, তো চলে আসি ভঙ্গিল পর্বত। তো ভঙ্গিল পর্বত তো গঠন হওয়ার যে তত্ত্বটা আছে সেটাকে বলা হয় পাত সংস্থান তত্ত্ব। তো এই তত্ত্বটাই সব থেকে মানে ভঙ্গিল পর্বত সৃষ্টির জন্য এই তত্ত্বটাকেই গ্রহণ করা হয়। এই তত্ত্বটার ভিত্তিতেই ভঙ্গিল পর্বত উৎপত্তি হয় আর কি। তো পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, এটা আমরা দেখব। ভঙ্গিল পর্বত ছবি দেখতে পাচ্ছ, হিমালয় হচ্ছে একটা ভঙ্গিল পর্বত। তো চলো দেখি পাত সংস্থান তত্ত্বটা কি, আগে বুঝে নিই। পাত সংস্থান তত্ত্ব হচ্ছে আমাদের যে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে অনেকগুলো পাত বা প্লেট নিয়ে গঠিত। তো চলো দেখি কি বলছে। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক মানে উপরের অংশটা ভূত্বক কতগুলি শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত, কতগুলো শক্ত এবং কঠিন খণ্ডে বিভক্ত। এগুলোকে ভূবিজ্ঞানীরা এক একটা পাত বা প্লেট বলেছেন। এগুলো এক একটা পাত বা প্লেট। পৃথিবীতে এরকম 6টি, কোনো কোনো বইয়ে 7টাও আছে, 6টি বড় পাত ও 20টি ছোট পাত রয়েছে। 6টা বা 7টা বড় পাত এবং 20টা ছোট পাত রয়েছে। এই পাতগুলো বিভিন্ন কারণে সচল, এই পাতগুলো বিভিন্ন কারণে সচল মানে নড়াচড়া করে, স্থির নয়। কেন স্থির নয়? কারণ এই পাতগুলো আছে সব ভূগর্ভের যে ম্যাগমা রয়েছে তার উপরে এগুলো ভাসছে, ফলে এই পাতগুলো সব নড়াচড়া করে। ফলে কখনো কখনো দুটো পাত মুখোমুখি হয়, দুটো পাত মুখোমুখি হয়, দুটো পাত মুখোমুখি হয়, কখনো সরে যায়, কখনো একটা পাত থেকে একটা পাত সরে যায়, একটা পাত থেকে একটা পাত সরে যায়, আবার কখনো পাশাপাশি চলতে শুরু করে, আবার কখনো পাশাপাশি চলতে শুরু করে, পাশাপাশি চলতে শুরু করে। একেই পাত সঞ্চালন বলে, একেই বলা হয় পাত সঞ্চালন বা পাত, এগুলোই পাত সঞ্চালন। তো এই যে তত্ত্ব এইটাই হচ্ছে পাত সংস্থান। এই যে পাতগুলো নড়াচড়া করছে এর ফলেই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। বেশ, তো এই পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে। পাত সংস্থান তত্ত্বটা তিনি আবিষ্কার করেছেন পিচো। আর পাত বা প্লেট কথাটা প্রথম ব্যবহার করেছিলেন উইলসন। তো এই দুটো শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবে যে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে, মানে তিনি এটা আবিষ্কার করেছিলেন। আর পাত বা প্লেট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন উইলসন। তো এই দুটো তোমরা মনে রাখবে। ওকে, তো এই গেল পাত সংস্থান তত্ত্ব। এবার পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে কিভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় সেটা আমরা আলোচনা করব। তো দেখো এই ছবিতে তোমরা পৃথিবীর কিছু পাতের ছবি দেখতে পাচ্ছ, পাত বা প্লেটের ছবি দেখতে পাচ্ছ। তো দেখো প্রথম ছবিটায় দেখো এখানে দুটো পাত রয়েছে এবং দুটো পাত একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, পরস্পরের থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে। তো এরকম যদি হয় একটা পাত একটা পাতের থেকে দূরে চলে যায়, একটা পাত একটা পাতের থেকে দূরে চলে যায়, দেখো দূরে চলে যাচ্ছে, তাহলে সেই পাত সীমানাটাকে বলা হয় অপসারী পাত সীমানা। অপসারী পাত সীমানা বা এর আরেকটা নাম গঠনকারী পাত সীমানা। তাহলে একটা পাত থেকে আরেকটা পাত যদি দূরে চলে যায়, একটা পাত থেকে আরেকটা পাত যদি দূরে চলে যায়, তাহলে এই পাত সীমানাটাকে বলা হয় অপসারী পাত সীমানা বা এটাকে গঠনকারী পাত সীমানাও বলা হয়। ওকে, 2 নম্বর ক্ষেত্রে দেখো এই ছবিতে দেখো দুটো পাত পরস্পরের দিকে আসছে, দুটো পাত পরস্পরের দিকে আসছে, অর্থাৎ দুটো পাত পরস্পরের কাছাকাছি আসছে, দুটো পাত পরস্পরের কাছাকাছি আসছে। এই রকম যদি হয় তাহলে এই পাত সীমানাটাকে বলা হয় অভিসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানা, একে বিনাশকারী পাত সীমানাও বলা হয়, একে বিনাশকারী পাত সীমানাও বলা হয়। ওকে, তাহলে অপসারী হলো, অভিসারী হলো। আর একটা দেখো এই ছবিতে দেখো, এই ছবিতে দেখো দুটো পাত পাশাপাশি নড়াচড়া করছে, পাশাপাশি চলাচল করছে।
তো এই রকম যদি পাশাপাশি দুটো পাত সঞ্চালন করে এইভাবে, তাহলে সেটাকে বলা হবে নিরপেক্ষ পাত সীমানা। এখানে কোনো ভূমিরূপ সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, তাই এটাকে নিরপেক্ষ পাত সীমানা বলা হচ্ছে। ওকে, তাহলে এই তিনটে পাত সীমানা দেখা যায়। এইবার ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় এই যে পাত, অভিসারী পাত সীমানা, যেখানে দুটো পাত পরস্পরের দিকে আসছে, এই পাত সীমানাটাতে, এই পাত সীমানায় ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। অভিসারী পাত সীমানা, যেখানে দুটো পর্বত কাছাকাছি আসছে, এই পাত সীমানায় ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তো চলো এবার সেটা আমরা দেখি। হ্যাঁ, তো এই অভিসারী পাত সীমানায় যখন দুটো পাত কাছাকাছি আসে, এক্ষেত্রে তিন রকমের পরিস্থিতি হতে পারে। এক্ষেত্রে দুটো মহাদেশীয় পাত কাছাকাছি আসতে পারে, একটা মহাদেশীয় পাত কাছাকাছি আসতে পারে, অথবা একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত কাছাকাছি আসতে পারে, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাত কাছাকাছি আসতে পারে, অথবা দুটো মহাসাগরীয় পাত কাছাকাছি আসতে পারে। আরেকবার বলি, দুটো মহাদেশীয় পাত পরস্পরের দিকে আসতে পারে কাছাকাছি, দুটো মহাদেশীয় পাত অর্থাৎ মহাদেশ আছে তার যার উপর, সেটাকে বলা হয় মহাদেশীয় পাত। যে সমস্ত পাতের উপর মহাদেশ আছে মানে স্থলভাগ আছে, সেগুলো হচ্ছে মহাদেশীয় পাত। তাহলে দুটো মহাদেশীয় পাত কাছাকাছি আসতে পারে, অথবা একটা মহাদেশীয় পাত একটা মহাসাগরীয় অর্থাৎ যার উপর মহাসাগর আছে, যে সমস্ত পাতের উপর সাগর আছে সেই পাতগুলোকে বলা হচ্ছে মহাসাগরীয় পাত। একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাত পরস্পরের দিকে আসতে পারে, অথবা দুটো মহাসাগরীয় পাত অর্থাৎ যার উপরে মহাসাগর আছে এইরকম দুটো পাত কাছাকাছি আসতে পারে। তো ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় প্রথম দুটো পরিস্থিতিতে, যে একটা দুটো মহাদেশীয় পাত যদি পরস্পরের কাছাকাছি আসে ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে, অথবা একটা মহাদেশীয় পাত একটা মহাসাগরীয় পাত যদি পরস্পরের দিকে আসে তাহলেও ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। কিন্তু দুটো মহাসাগরীয় পাত যদি পরস্পরের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হবে না। ঠিক আছে, তাহলে মহাদেশীয় পাত কাছাকাছি এলে ভঙ্গিল পর্বত হবে, মহাদেশীয় আর মহাসাগরীয় পাত কাছাকাছি এলে ভঙ্গিল পর্বত হবে। ওকে, বেশ। এইবার ভঙ্গিল পর্বত সম্পর্কে জানতে হলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, যে মহীখাত। মহীখাত দেখো, এই ছবিটাতে দেখো দুটো পাত, ঠিক আছে, মাঝে দেখো একটা যে অংশটা আছে এটা হচ্ছে অগভীর সমুদ্র। এখানে পলি বালি কাদা এই সমস্ত জমাট হয়ে ভরাট হয়ে এটা একটা অগভীর সমুদ্রে পরিণত হয়েছে। তো এই অগভীর সমুদ্রটা কি বলা হয়? মহীখাত, যেখানে পলি বালি কাদা এই সমস্ত জমা হয়ে গিয়েছে। তো দেখো কি বলছে, সাগর ও মহাসাগরের কোনো অগভীর সংকীর্ণ অংশ, সাগর ও মহাসাগরের কোনো অগভীর সংকীর্ণ অংশ যেখানে দীর্ঘদিন ধরে পলি নুড়ি বালি সঞ্চয়ের ফলে ক্রমশ ভরাট হতে থাকে, ক্রমশ ভরাট হয়ে গিয়েছে, সেই অংশটিকে মহীখাত বলে। তো সেই অগভীর অংশটা যেখানে পলি বালি কাদা এই সমস্ত জমা হচ্ছে সেইটাকে বলা হয় মহীখাত। এই মহীখাত পরবর্তীকালে ভাঁজ খেয়েই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ওকে, এবার আমরা যেটা দেখলাম যে দুটো মহাদেশীয় পাতের এগিয়ে আসার ফলে ভঙ্গিল পর্বত হয়, তো সেটা আমরা কিভাবে হয় সেটা দেখব। তো দেখো, মহাদেশীয় পাত সীমান্তে কিভাবে ভঙ্গিল পর্বত হয়, দুটো মহাদেশীয় পাত যদি পরস্পরের দিকে আসে কিভাবে ভঙ্গিল পর্বত হয়। তো দেখো, আমরা দেখলাম যে কোনো সাগরের অগভীর অংশ পলি বালি কাদা জমা হয়ে একটা মহীখাতের সৃষ্টি হয়। এইবার সেই মহীখাতের পাশের দুটো মহাদেশীয় পাত পরস্পরের দিকে যদি এগিয়ে আসে তাহলে কি হয়, সেই মহীখাতের উপর চাপ পড়বে। এই পাত দুটো যদি কাছাকাছি আসে তাহলে কি হবে, এই মহীখাতের উপর চাপ পড়বে। এইবার এই মহীখাতের উপর যত চাপ বাড়বে, এই দুটো মহাদেশীয় পাত যত এগিয়ে আসবে তত কি হবে, এই মহীখাতের উপর চাপ পড়বে, এই মহীখাতের পলির উপর চাপ পড়বে, তখন সেই পলি কি হবে, ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যাবে। দুটো মহাদেশীয় পাত যখন এগিয়ে আসবে তখন মাঝের যে পলি মহীখাত, এখানে যে পলি আছে সেই পলিতে চাপ পড়ে কি হবে, ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যাবে এবং উঁচু নিচু যে পর্বতের সৃষ্টি হবে সেইটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। ঠিক আছে, তাহলে কি হলো, দুটো মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগিয়ে এলে মধ্যের যে মহীখাত তার পলিতে চাপ পেয়ে ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি হবে সেটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। এইভাবে দুটো মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগিয়ে এলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। যেমন একটা উদাহরণ দেখো, আমাদের যে হিমালয় পর্বত সেটা এইভাবেই সৃষ্টি হয়েছে। ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত পরস্পর কাছে আসার ফলে
উভয়ের সীমান্তে অবস্থিত, উভয়ের সীমান্তে অবস্থিত মানে মধ্যে অবস্থিত টেথিস মহীখাত, এই যে মহীখাতটা এটাকে বলা হচ্ছে টেথিস মহীখাত। টেথিস মহীখাতের সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তেথিস মহীখাতের পলিরাশি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এই পর্বতটার নাম হয় হিমালয় পর্বত। ঠিক আছে, তাহলে ভারতীয় পাত আর ইউরেশীয় পাত পরস্পরের দিকে আসার ফলে মাঝখানে যে টেথিস মহীখাত তার পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ওকে, উদাহরণটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য জরুরি। বেশ, তাহলে এই হলো মহাদেশীয় মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বত। এবার আসি মহাদেশীয় আর মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বত। বেশ, তো দেখো এই ছবিতে দেখো, এই দিকটা হচ্ছে মহাদেশীয় পাত, এই দিকটা হচ্ছে মহাসাগরীয় পাত, এই দিকটা হচ্ছে মহাদেশীয় পাত, এই দিকটা হচ্ছে মহাসাগরীয় পাত। ওকে, তো দেখো কি হয়, মহাসাগরীয় পাতটা হচ্ছে খুব ভারী আর মহাদেশীয় পাতটা হচ্ছে হালকা। এইবার এই দুটো মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত যখন পরস্পরের দিকে আসে, মহাদেশীয় পাতটা হালকা, মহাসাগরীয় পাতটা ভারী। তো কি হয়, ভারী পাতটা হালকা পাতের নিচে চলে যায়, ভারী পাতটা মহাসাগরীয় পাতটা ভারী, সেটা হালকা মহাদেশীয় পাতে নিচে চলে যায়। ওকে, নিচে চলে যায়। তো দেখো কি হচ্ছে, এইটা হচ্ছে মহাদেশীয় পাত, এটা মহাসাগরীয় পাত। মহাসাগরীয় পাত কি হালকা না ভারী? ভারী। তো কি হয়, ভারী মহাদেশীয় পাত মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতে নিচে চলে যাচ্ছে এবং দুটো পাত সীমান্তে যেখানে মিলিত হচ্ছে সেখানে মহীখাতের সৃষ্টি হচ্ছে, সেখানে পলি বা এই সমস্ত জমা হয়ে মহীখাতের সৃষ্টি হচ্ছে। এইবার যত এই দুটো পাত এগিয়ে আসবে, যত মহাসাগরীয় পাতটা ভেতরের দিকে প্রবেশ করবে, তত কি হবে, ওই মহীখাতের উপর চাপ বাড়বে, মহীখাতের উপর চাপ বাড়বে এবং তখন সেই চাপে কি হবে, এই মহীখাতের পলি ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে গিয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে। তাহলে কি হলো, একটা মহাদেশীয় পাত একটা মহাসাগরীয় পাত পরস্পরের দিকে এগিয়ে এলে মহাসাগরীয় পাতটা ভারী হয়, সেটা মহাদেশীয় পাতের নিচে ঢুকে যাবে এবং পাত সীমান্তের যে মহীখাত সেখানে পলি ইত্যাদি জমা হবে, সেই জমা হবে এবং যত এই দুটো পাত পরস্পরের কাছাকাছি যাবে বা মহাসাগরীয় পাত যত ভেতরের দিকে প্রবেশ করবে তত চাপ বাড়তে থাকবে এবং পাশের চাপে কি হবে, উপরের যে মহীখাত সেটা ভাঁজ খেয়ে মহীখাতের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে। এইভাবে মহাদেশীয় আর মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। উদাহরণটা দেখে নেব। উত্তর ও দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতের চলনের ফলে, উত্তর এবং দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতের চলনের ফলে যথাক্রমে রকি ও আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, উত্তর আমেরিকায় রকি এবং দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে। ওকে, মনে রাখবে এটা। এইবার ভঙ্গিল পর্বতের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। প্রথম কথা, ভঙ্গিল পর্বতগুলো প্রচুর উঁচু হয় এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, তোমরা একটু লিখে নিতে পারো বৈশিষ্ট্যগুলো। ভঙ্গিল পর্বতগুলো প্রচুর উঁচু হয় বা সুউচ্চ হয় এবং বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে ভঙ্গিল পর্বতগুলো পাললিক শিলা দ্বারা গঠিত হয়, পাললিক শিলা দ্বারা গঠিত হয়। কোথাও কোথাও অত্যাধিক চাপ এবং তাপে রূপান্তরিত শিলাও দেখা যায়। ভঙ্গিল পর্বতগুলোর 2 নম্বর বৈশিষ্ট্য এটা হলো। 3 নম্বর হচ্ছে ভঙ্গিল পর্বতগুলোর মধ্যে জীবাশ্ম দেখা যায়। 4 নম্বর হচ্ছে ভঙ্গিল পর্বতগুলো যে ভাঁজ থেকে সৃষ্টি হয়, ভাঁজের উঁচু অংশটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ এবং ভাঁজের নিচু অংশটাকে বলা হয় অধোভঙ্গ। তাহলে উঁচু অংশটাকে ঊর্ধ্বভঙ্গ, নিচু অংশটাকে অধোভঙ্গ, উঁচু অংশটাকে ঊর্ধ্বভঙ্গ, নিচু অংশটাকে অধোভঙ্গ, ভাঁজের উঁচু অংশটাকে ঊর্ধ্বভঙ্গ, নিচু অংশটাকে অধোভঙ্গ। ওকে, আর ভঙ্গিল পর্বত যে এলাকায় গঠিত হয় সেই এলাকা ভূমিকম্প প্রবণ হয়, ভূমিকম্প হতে পারে। আর ভঙ্গিল পর্বতের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে, যতদিন পর্যন্ত ভঙ্গিল পর্বত উৎপত্তি হতে থাকে ততদিন তার উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। ওকে, তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু নোট করে নিও। এবার আসবো স্তূপ পর্বত নিয়ে। তো 2 নম্বর যেটা পর্বত, স্তূপ পর্বত। তো স্তূপ পর্বত কি? পৃথিবীতে আমরা যে প্রথমেই দেখলাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াতে মহীভাবক আলোড়ন, মহীভাবক আলোড়ন কি হয়, যে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর লম্বালম্বি ভাবে আলোড়িত হয়। সেই আলোড়নের ফলে কি হয়, ভূত্বকের মধ্যে অসংখ্য ফাটলের সৃষ্টি হয় মহীভাবক আলোড়নের ফলে। এই উপর নিচ আলোড়নের ফলে কি হয়, ভূত্বকের মধ্যে অনেক ফাটলের সৃষ্টি হয়। এবার এই ফাটল বরাবর কোন একটা অংশ উপরের দিকে উঠে গেলে বা কোন একটা অংশ নিচের দিকে নেমে গেলে যে উঁচু পর্বতের সৃষ্টি হয় সেটাকেই বলা হয় স্তূপ পর্বত। এই ফাটল বরাবর কোন একটা অংশ উপরের দিকে উঠে গেলে বা নিচের দিকে নেমে গেলে সেই যে পর্বতের সৃষ্টি হয়
সেইটাকেই বলা হচ্ছে স্তূপ পর্বত। ওকে, তো যেমন ভারতের সাতপুরা পর্বত হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এই সমস্ত পর্বতগুলো হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। মধ্য ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর ফ্রান্সের ভোজ, এই সমস্ত পর্বতগুলো হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। ওকে, এবার আমরা স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয় সেই নিয়ে আলোচনা করব। তো স্তূপ পর্বত 3 রকম ভাবে হতে পারে। তো দেখো, ফাটলের মধ্যের ভূমি উপরের দিকে উঠে গিয়ে উঁচু পর্বতের আকার ধারণ করলে 1 নম্বর হতে পারে। যেমন ভারতের সাতপুরা স্তূপ পর্বত এইভাবে সৃষ্টি হয়েছে। দুটো ফাটলের মাঝের অংশ উপরের দিকে উঠে গিয়ে দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে স্তূপ পর্বতের সৃষ্টি। দুটো ফাটলের মধ্যবর্তী অংশ উপরের দিকে উঠে গেলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। 2 নম্বর ক্ষেত্রে দেখো, দুটি চ্যুতির দুপাশের ভূমি বসে গিয়ে স্তূপ পর্বতের সৃষ্টি। দেখো, দুটো চ্যুতি মানে ফাটলের দুই পাশের ভূমি যদি বসে যায় তাহলে মাঝের অংশটা উঁচু থাকবে, দুই পাশের অংশ যদি বসে যায় তাহলে মাঝেরটা উঁচু থাকবে, দুই পাশেরটা বসে গেলে মাঝেরটা অটোমেটিক উঁচু হয়ে যাবে। তাহলে সেইভাবেও স্তূপ পর্বতের সৃষ্টি হতে পারে। দুটো চ্যুতির মাঝের অংশ, সাইডের দুটো অংশ বসে গিয়ে দুই পাশের অংশ বসে গেলে মাঝেরটা উঁচু থাকবে, এইভাবে স্তূপ পর্বতের সৃষ্টি হতে পারে। আর 3 নম্বর কি হতে পারে, দুটো চ্যুতির মধ্যবর্তী অংশটা যদি বসে যায়, মধ্যবর্তী অংশটা বসে গেলে সাইডের দুটো উঁচু থাকবে, পাশের দুটো উঁচু থাকবে, পার্শ্ববর্তী অঞ্চল স্তূপ পর্বতের সৃষ্টি হয়। তাহলে 1 নম্বর কি হলো, দুটো চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে গেলে হতে পারে, দুটো চ্যুতির দুই পাশের অংশ বসে গেলে মধ্যেরটা উঁচু থাকলে স্তূপ পর্বত হতে পারে, অথবা দুটো চ্যুতির মাঝেরটা বসে গেলে পাশের দুটো উঁচু থাকবে, এইভাবে স্তূপ পর্বতের সৃষ্টি হতে পারে। যেমন ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এই দুটো হচ্ছে এইভাবে সৃষ্টি হয়। দুটো চ্যুতির মধ্যের অংশ বসে গেলে পাশের দুটো উঁচু থাকে এবং এই দুটো এইভাবে স্তূপ পর্বত সৃষ্টি হয়, যেমন ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট। ওকে, তাহলে এইভাবে স্তূপ পর্বত সৃষ্টি হয়। তাহলে 2 নম্বর স্তূপ পর্বত এইভাবে সৃষ্টি হয়। এবার আমরা স্তূপ পর্বতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো দেখো, স্তূপ পর্বতগুলো উপরের অংশটা সমান্তরাল অথবা ঢেউ খেলানো হতে পারে, বেশি শৃঙ্গ দেখা যায় না। পর্বতের উপরে ভঙ্গিল পর্বতে যেমন অনেক শৃঙ্গ থাকে, এতে তেমন শৃঙ্গ দেখা যায় না। উপরেরটা সমান্তরাল থাকে এবং বেশি শৃঙ্গ দেখা যায় না। আর কি হয়, এই পর্বত ভঙ্গিল পর্বতের মতো অত উঁচু হয় না এবং অত বিস্তৃত অঞ্চল জুড়ে থাকে না। এবং স্তূপ পর্বত যেখানে হয় সেখানে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। ওকে, তো এই গ্রস্ত উপত্যকা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, এই দুটো ফাটলের মাঝের অংশটা যদি বসে যায় তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। দুটো ফাটলের মাঝের অংশটা বসে গিয়ে যে নিচু জায়গাটা সৃষ্টি হয় তাকে বলে গ্রস্ত উপত্যকা। আর দুটো ফাটলের মাঝের অংশটা যদি বা কোনো অংশ উঠে গিয়ে যে উঁচু ভূমিটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় হোরস্ট। ঠিক আছে, হোরস্ট বলা হয়। দুটি ফাটলের মাঝের অংশ উপরের দিকে উঠে গেলে বা দুটো ফাটলের দুই পাশের অংশ নিচের দিকে বসে গেলে যে উঁচু অংশটা থাকে সেটাকে বলা হয় হোরস্ট। ঠিক আছে, হোরস্ট। আর দুটো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গেলে যে নিচু ভূমিটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। ওকে, দুটো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গেলে যে নিচু ভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। ওকে, বা দুটো ফাটল বরাবর কোন একটা অংশ উপরের দিকে উঠে গেলে যে সাইডের দুটো পাশের দুটো নিচু অংশ থাকে, সেই নিচু অংশটাই হচ্ছে গ্রস্ত উপত্যকা। তাহলে যে নিচু অংশটা সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা আর উঁচু জায়গাটাকে বলা হচ্ছে হোরস্ট। ঠিক আছে, তো স্তূপ পর্বতে এই দুটো পয়েন্ট মনে রাখবে। এবার আসা যাক আগ্নেয় পর্বতে। তো আগ্নেয় পর্বত কি? দেখো, আমরা জানি যে ভূগর্ভের মধ্যে ম্যাগমা রয়েছে, প্রচন্ড উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা রয়েছে, থকথকে সান্দ্র একটা ম্যাগমা রয়েছে। সেই ম্যাগমা যখন ভূগর্ভের থেকে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং জমাট বেঁধে পর্বতের সৃষ্টি হয়, তাকে বলা হয় আগ্নেয় পর্বত। ভূগর্ভের ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে জমাট বেঁধে কঠিন হয়ে যখন পর্বতের আকার ধারণ করে তখন তাকে বলা হয় আগ্নেয় পর্বত। যেমন জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া, ভারতের ব্যারেন ইত্যাদি বিভিন্ন আগ্নেয় পর্বতের উদাহরণ। ঠিক আছে, এবার আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় সেই নিয়ে আমরা আলোচনা করব।
দেখো, আগ্নেয় পর্বত মূলত দুটো পদ্ধতিতে হতে পারে। এক হচ্ছে অভিসারী পাত সীমান্ত। অভিসারী পাত সীমান্ত অর্থাৎ যখন দুটো পাত কাছাকাছি আসে সেটাকে বলে অভিসারী পাত সীমান্ত। যেমন ভঙ্গিল পর্বত যে পদ্ধতিতে সৃষ্টি হয়, অভিসারী পাত সীমান্তে একটা মহাদেশ আর একটা মহাসাগরীয় পাত এই পরস্পরের দিকে এগিয়ে এলে আগ্নেয় পর্বতের সৃষ্টি হতে পারে অভিসারী পাত সীমান্তে। তো কি হয় দেখো, অভিসারী পাত সীমান্তে একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত পরস্পরের দিকে এগিয়ে এলে আমরা জানি যে মহাসাগরীয় পাতটা ভারী, সেটা মহাদেশীয় পাতের নিচে চলে যায়। মহাসাগরীয় পাতটা ভারী, সেটা মহাদেশীয় পাতের নিচে চলে যায়। তো দেখো সেটা, এটা মহাদেশীয় পাত, এটা মহাসাগরীয় পাত, এদিকে এটা মহাদেশীয় পাত, এটা মহাসাগরীয় পাত। তাহলে দেখো মহাসাগরীয় পাতটা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করেছে। এবার নিচে প্রবেশ করার ফলে সামনের অংশটা কি হয়, নিচের যে ভূগর্ভের যে প্রচন্ড তাপ, সেই তাপের সংস্পর্শে এসে এই মহাসাগরীয় পাতের সামনের অংশটা গলতে শুরু করে। এরপরে গলার ফলে বিভিন্ন গ্যাস এবং জলীয় বাষ্পের সৃষ্টি হয়। এই গ্যাস এবং জলীয় বাষ্পের প্রভাবে এই মহাদেশীয় পাতের শিলাসমূহ গলতে শুরু করে এবং মহাদেশীয় পাতের শিলা গলে যাওয়ার ফলে এই মহাদেশীয় পাত ধীরে ধীরে পাতলা হয়ে যায়। এই অংশটা গলে যাওয়ার ফলে মহাদেশীয় পাতের প্রথমে মহাসাগরীয় শিলা গলছে এবং তার প্রভাবে মহাদেশীয় পাতের শিলা গলতে শুরু করছে। এর ফলে মহাদেশীয় পাতটা পাতলা হয়ে যায় এবং এই ওপরের দিকে গ্যাস বাষ্প এগুলো উঠতে থাকে বিভিন্ন এই পাতগুলো গলে যাওয়ার ফলে। এর ফলে কি হয়, এই পাতলা যে মহাদেশীয় পাত সেইগুলো মধ্যে বিভিন্ন ফাটল বা ছিদ্রের সৃষ্টি হয়। এই ছিদ্র বরাবর নিচের ম্যাগমা বা নিচের এই অর্ধতরল ম্যাগমা যখন উপরের দিকে উঠে আসে এবং উপরে উঠে আসার পর জমাট বেঁধে পর্বতের সৃষ্টি হয়, তখন আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। তাহলে এইভাবে মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত অভিসারী পাত সীমানায় আগ্নেয় পর্বতের সৃষ্টি হচ্ছে। বোঝা গেল কিভাবে হচ্ছে? আরেকবার বলি, মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাত ঢুকে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, মহাসাগরীয় পাত নিচের প্রচন্ড উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে এসে বা ভূগর্ভের তাপে মহাসাগরীয় পাত গলতে আরম্ভ করছে। তার ফলে বিভিন্ন রকমের গ্যাস এবং জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে। তার প্রভাবে কি হচ্ছে, উপরের মহাদেশীয় পাতও গলতে আরম্ভ করছে। মহাদেশীয় পাত গলতে থাকার কারণে মহাদেশীয় পাতের পাত ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে, মহাদেশীয় পাতের অংশ পাতলা হয়ে যাচ্ছে এবং উপরের দিকে ওঠা বিভিন্ন গ্যাস এবং জলীয় বাষ্পের প্রভাবে মহাদেশীয় পাতের শিলা মধ্যে ফাটল বা ছিদ্রের সৃষ্টি হচ্ছে এবং সেই দিয়ে ম্যাগমা, ভূগর্ভের ম্যাগমা উপরে উঠে এসে জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি হচ্ছে। ওকে, তো এইভাবে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় অভিসারী পাত সীমানায়। আর একটা হচ্ছে অপসারী বা প্রতিসারী পাত সীমানায়, যখন দুটো পাত পরস্পর থেকে সরে যায় সেটাকে বলা হয় অপসারী বা প্রতিসারী পাত সীমানা। দুটো পাত যদি পরস্পরের বিপরীত দিকে দূরে সরে যায় তাহলে তাকে বলা হয় অপসারী বা প্রতিসারী পাত সীমানা। সেখানে কিভাবে হয় দেখো, স্বাভাবিক ব্যাপার, দুটো পাত যদি সরে যায়, দূরে চলে যায়, তাহলে মাঝে যে গ্যাপের সৃষ্টি হবে, মাঝে যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হবে, সেখান দিয়ে কি হবে, ভূগর্ভের যে ম্যাগমা সেই ছিদ্রপথ দিয়ে বা সেই ফাঁকা অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসবে এবং সেই ম্যাগমা বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে পর্বতের আকার ধারণ করলে আগ্নেয় পর্বত সৃষ্টি হবে। ওকে, দুটো পাত যখন দূরে চলে যাবে, মাঝে যে গ্যাপের সৃষ্টি হবে, নিচের ম্যাগমা সেখান দিয়ে বেরিয়ে এসে জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি হবে। ওকে, তো এই দুটো ভাবে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। বোঝা গেল? বেশ, এবার আগ্নেয় পর্বতের আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো, আগ্নেয় পর্বতগুলো শঙ্কু আকৃতির হয় বা ত্রিভুজ আকৃতির হয়। আগ্নেয় পর্বতগুলো শঙ্কু বা ত্রিভুজ আকৃতির হয়। ওকে, শঙ্কু বা ত্রিভুজ আকৃতির হয়। আগ্নেয় পর্বতগুলো উপরে জ্বালামুখ দেখা যায়, যেহেতু ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তাই জ্বালামুখ দেখা যায়। আগ্নেয় পর্বতগুলো খুব উচ্চতা মাঝারি হয়, ভঙ্গিল পর্বতের মতো অত উঁচু হয় না বা স্তূপ পর্বতের মতো অত নিচু হয় না, মাঝারি আকৃতির হয়। তবে আগ্নেয় পর্বতের উচ্চতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে। তো এই হচ্ছে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। ওকে, এবার আগ্নেয় পর্বত নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আগ্নেয়গিরি নিয়ে আমরা একটু আলোচনা করবো যে আগ্নেয়গিরি বা এই অগ্নুৎপাত কত রকমের হতে পারে। তো দেখো, অগ্নুৎপাত 3 রকমের হয়। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তো কি সক্রিয় আগ্নেয়গিরি?
যে সমস্ত আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে ঘটে চলেছে, আগ্নেয়গিরিগুলো সবসময় হয় যেগুলো, সেগুলো হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরিগুলো সবসময় সক্রিয় আছে, সবসময় হচ্ছে আগ্নেয়গিরি, সেগুলো হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। যেমন উদাহরণ বলি, সিসিল দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ভারতের ব্যারেন, এগুলো হচ্ছে এই সক্রিয় আগ্নেয়গিরি। এগুলো থেকে সবসময় আগ্নেয়গিরি হয়, অগ্নুৎপাত হয়। তাহলে সিসিল দ্বীপের এটনা, তারপরে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া আর ভারতের ব্যারেন, এই তিনটে মনে রাখো, এই তিনটে হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। এবার আসি সুপ্ত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরিগুলো থেকে সবসময় অগ্নুৎপাত হয় না কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই আগ্নেয়গিরিগুলো বা সেই অগ্নুৎপাতগুলোকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি, যেগুলো হঠাৎ হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে কিন্তু সবসময় হয় না, সেইগুলো হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। যা এগুলোই বেশি বিপজ্জনক, হঠাৎ করে হয়ে যেতে পারে, যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া ইত্যাদি। যেমন ধর এখানে একটা উদাহরণ আছে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দেয়। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দেয়। ওকে, আর আছে মৃত আগ্নেয়গিরি, যেগুলো থেকে আর অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেগুলো হচ্ছে মৃত আগ্নেয়গিরি। যেগুলো থেকে আর অগ্নুৎপাত হবে না সেগুলো মৃত আগ্নেয়গিরি। যেমন দেখো মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো, মেক্সিকোর পারকুটিন আর মায়ানমারের পোপো, এগুলো হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তাহলে সক্রিয়, সুপ্ত আর মৃত, এই 3 রকমের আগ্নেয়গিরি হয়। এখান থেকে শর্ট প্রশ্ন দিতে পারে, উদাহরণগুলো একটু দেখে রেখো, কোনগুলো সক্রিয়, কোনগুলো সুপ্ত, কোনগুলো মৃত, এগুলো একটু প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা। এবার আসবো পর্বত, শেষ পর্বত ক্ষয়জাত পর্বত সম্পর্কে আলোচনা করব। ক্ষয়জাত পর্বত অর্থাৎ বিভিন্ন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত, যেগুলো প্রচুর হাজার হাজার বছর আগে সৃষ্টি হচ্ছে, যেগুলো আর পর্বত গঠন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, আর উচ্চতা বাড়ে না। সেই পর্বতগুলো কি হয়, বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বৃষ্টিপাত, নদী, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, এইসবের দ্বারা ক্ষয় পেয়ে ধীরে ধীরে উচ্চতা হ্রাস পায়, সেইগুলোকে বলা হয় ক্ষয়জাত পর্বত। এইগুলো ক্ষয় পেয়ে কি হয়, ওপরের যে নরম শিলা সেটা ক্ষয় পেয়ে যায়, ফলে কি হয়, নিচের শক্ত শিলাটা উঁচু ভূমিরূপ হিসাবে অবস্থান করে, উঁচু পর্বতের আকারে অবস্থান করে। যেটা নরম শিলা ওপরে সেগুলো ক্ষয় পেয়ে যায়, ফলে উচ্চতা হ্রাস পায়, কমে যায়, ফলে নিচের যে কঠিন শিলাটা সেটা বেঁচে থাকে, সেইটাই উঁচু পর্বতের আকারে অবস্থান করে, সেইটাকেই বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত। আগে উঁচু ছিল কিন্তু ক্ষয় পেয়ে পেয়ে এখন নিচু হয়ে গেছে, বা এখন আর অত উচ্চতা অত নেই, সেই ধরনের পর্বতগুলোকে ক্ষয়জাত পর্বত বলা হয়। যেমন ভারতের আরাবল্লী, বিন্ধ্য পর্বত, এগুলো হচ্ছে ক্ষয়জাত পর্বতের উদাহরণ। ঠিক আছে, তো এই হচ্ছে পর্বত, এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা মালভূমি, সমভূমি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।